আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিএফ দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব নাম দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের বাজেট আলোচনায় তিনি এ নাম দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পানি সমস্যার সমাধানে 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে শুধু টাকা নয়, 10টি সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছে তার সরকার। এয়ার বাদলের রিপোর্ট। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত বাজেটের গুরুত্ব তুলে ধরে নামকরণ করেন তিনি। আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। শিশু শিক্ষা থেকেই শিক্ষাকে শক্তিশালী করতে বাজেটে পরিকল্পনা রাখা হয়েছে। সুতরাং আমরা যদি অর্থনৈতিক যে চাকা সেটিকে যদি বেগবান রাখতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার আমাদের বিনিয়োগ এবং বিনিয়োগ প্রয়োজন। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান তিনি। একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য দেশের কৃষি খাতের উপর বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যে শক্তিটি আছে সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। তিনি বলেন, দেশের পানি সমস্যা সমাধানে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। ভিত্তিতেই মাননীয় স্পিকার এআর বাদল, আরটিভি, ঢাকা। বাংলালিংকে ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেওনের চেয়ারম্যান অকিফ ফাবেলা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুবানা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউহান হেনরিক মার্টিনাস। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। 2017 থেকে 25 সালে যখন পানির কাজ করছিল ঢাকা ওয়াসা, তখন জনভোগান্তি ছিল চরমে। এবার জানুয়ারি থেকে পয় নিষ্কাশন লাইনের জন্য 500 কিলোমিটারের বেশি রাস্তা কাটার কাজ শুরু করেছে, যা শেষ হবে 2028 সালে। বর্ষার এই মৌসুমে আবারও ভোগাবে নগরবাসীকে। তবে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ না করলেও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে একই সড়ক বারবার খুঁড়তে হয়েছে বলে স্বীকার করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। সড়ক খোঁড়াখুড়ি নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব, ছবি তুলেছেন নিহার নন্দী ও নাজমুল হোসেন সাইমন। রাস্তাগুলো এভাবে কেটে চলাচলের পথ পুরো বন্ধ রেখে বছরের পর বছর ধরে কাজ করছে ঢাকা ওয়াসা। এবার চলবে স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের কাজ। মধুবাগ এলাকায় 1 বছরের বেশি সময় ধরে রাস্তা বন্ধ করে চলছে উন্নয়ন প্রকল্প, যেখানে এলাকাবাসীর ভোগান্তি যেন দৈনন্দিন চিত্র। 1 বছরের উপরে আমাকে পরিস্থিতি একবারে খুবই খারাপ। মানে আমরা না, এখন তো একটু জায়গাটা খুলছে, আগে তো খুলেও নাই, পুরা রাস্তা বন্ধ করে রাখছে। এই জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘরে কোনো কিছুই বের হইতে পারবো না, সব রাস্তা আটকে রাখছে, একটা গাড়িও ঢুকে না এই জায়গায়। কোনো কারো কোনো মা বাপ নাই, যে যেমনি খুশি সেমনি কাজ করতেছে। খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার চিত্রও একই। 6 মাসের বেশি সময় ধরে সড়ক বন্ধ করে চলছে প্রকল্প। এলাকাবাসীর অভিযোগ, কম শ্রমিক দিয়ে কাজ করায় ভোগান্তি উঠেছে চরমে। অনেক অসুবিধার মধ্যে আছে, দোকানপাট নিয়ে রাস্তাঘাট বন্ধ। এই যে একদিন কাম করলে 4 দিন করে না, 4 দিন করলে আরেকদিন করে না। বৃষ্টিতে এই জায়গায় 10-12টা গাড়ি এই জায়গায় পড়ছে, আমরা এই জায়গায় দোকানদারি করি,
দৌড়ায় দৌড়ায় আয়া মানুষজন উঠাইছি, মুরব্বী কন, বাচ্চা কাচ্চা কন, অটো লয়ে লয়ে আস্তে আস্তে পড়ে জায়গায়। 6 মাস ধরে আমরা ভোগ করতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। বর্ষা মৌসুমে খনন নিষিদ্ধ হলেও পুরো সড়ক কেটে চলাচল বন্ধ রেখেছে একাধিক স্থানে। এক্ষেত্রে সড়ক খনন নীতিমালা ভঙ্গ করেছে ঢাকা ওয়াসা। আইন ভঙ্গের মহোৎসবের মধ্যেই ওয়াসা বলছে প্রযুক্তিগত উন্নয়নে বুয়েটের সহায়তা নিতে চান তারা। আমাদের বুয়েটে পার্সোনাল ইঞ্জিনিয়ার আছে, কাউকে বিদেশি ট্রেনিং দিয়ে নিয়ে আসা আছে, তবুও সম্ভব না। এই জন্য আমরা ভাবছি যে জোন ক্লোজিংটা হয়ে গেলে আমরা বুয়েটের কৃষি, পানি রিলেটেড, কেমিক্যাল রিলেটেড ডিপার্টমেন্টের চেয়ারম্যান খুব ভালো প্রফেসর একটু পোস্ট আছে, যদি ওনারা আমাদের বসতে রাজি হয় তাহলে ওনাদেরকে প্রস্তাব দেবো। আমাদের যারা সেরা ছাত্র ছাত্রী তারা আমাদের এখানে ইন্টার্নশিপ করুক। 2 সিটি কর্পোরেশনের অন্তত 27টি স্থানে এই কাজ চলবে, যার মধ্যে দক্ষিণে 610 কিলোমিটারের মধ্যে 453 কিলোমিটার সড়ক কাটবে ওয়াসা, যা চলবে 2028 সাল পর্যন্ত। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যা 6টার পর থেকে সারা রাত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকাল 6টা থেকে কিছুটা কমে বিপদ সীমা বরাবর প্রবাহিত হচ্ছে নদীর পানি। তিস্তা অববাহিকার বিভিন্ন চরাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি ও নদী তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদ নদীর পানি আগামী 48 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনেই উঁচু স্থানে আসলে এই মানুষজন উঠে পানি ঢোকার কারণে তারা কিন্তু থাকতে পারছে না। সুজানা, তারা কিন্তু ঘরের মধ্যে থাকতে পারছে না। হ্যালো, হ্যালো, জি নয়ন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি হ্যাঁ সুজানা, সুজানা, এখানে যে পানিবন্দী মানুষজন আছে তারা আপনি দেখতে পাচ্ছেন যে উঁচু স্থানে তারা কিন্তু রান্নাবাড়ি করছে এবং তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা একটু পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলতে চাই। আপনার আসলে কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যা দিকে থেকে পানি হচ্ছে, পানি থাকা যায় না, ঘরের মধ্যে পানি, প্রচুর ভাবে পানি, গরু ছাগল নিয়ে খুব কষ্ট হয়ে আছি, রান্না বান্না কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট। মানে আমরা সরকারের কাছে চাই আমাদের নদী ফোরন হোক, আমরা কিছুই চাই না, নদীর ফোরন ধরে আমাদের খুব উপকার হয়ে যায়। আপনি শুনতে পাচ্ছেন যে তার ভোগান্তির কথা আপনাকে জানানোর চেষ্টা করছি এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সর্বশেষ তথ্য অনুযায়ী তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ডালিয়া পয়েন্টে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটি জানিয়েছে যে আগামী 72 ঘন্টা তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি। সুজানা। জি নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলায় সাক্ষীকে জেরা করছে আসামি পক্ষ। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে জবানবন্দি দেওয়া তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আজও জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া এই ট্রাইব্যুনালে এর আগে আরও কয়েকটি মামলার বিচার কাজ হয়।
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সব জায়গায় সমহারে অনুদান দেওয়ার আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রীর এই বরাদ্দের বিষয়টি সংসদকে অবহিত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। এ সময় বিরোধী দলীয় নেতা বাজেট বিষয়ে তার বক্তব্যে বিভিন্ন প্রস্তাব দিয়ে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদকে অর্থবছর হিসেবে ঘোষণা করে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর বাজেট পরিস্থিতি মূল্যায়ন করার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে এ প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। প্রস্তাবিত বাজেটে পাচারকৃত ২৮ লক্ষ কোটি টাকা ফেরত আনার কোনো গাইডলাইন নেই উল্লেখ করে এই সম্পদ ফিরিয়ে আনার পাশাপাশি দোষীদের ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গত ১৭ বছরে যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে বিবেচনায় নিয়ে সম্মানিত করারও আহ্বান জানান তিনি। তবে বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্য হওয়ার কারণে কোনো এলাকার জনগণ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা সংসদকে অবহিত করেন। সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে দুইটা ঈদে, একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না, সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এটাকে তো আমরা খাবো না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেটের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় নেতা শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তব্যের শেষে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশা জানান। তৌফিকুল ইসলাম আশিক, RTV। বাজেটে কৃষি খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের লক্ষ্য অর্জন ও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য এ খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত। দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত বাজেটে কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বাজেটের আকার বাড়লেও সে তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি, যা দেশের কৃষি উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দেশের কৃষি পণ্য সংরক্ষণে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার তাগিদ দেন রুহুল কবির রিজভী। ৩৮ কোটি টাকা, তো সেখানে মানে বাজেট বৃদ্ধি হয়েছে 17.7%। সেই তুলনায় কৃষির যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুব বেশি না। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ আজ সারাদিন ধানমন্ডির নিজ বাসভবনে থাকবে। পরে রাতে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল ৯টায় রামপুরায় বিটিভি ভবনে প্রথম জানাজা, বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা এবং বাদ জোহর ঢাবি কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর চারুকলা ইনস্টিটিউটে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে দেশ বরেণ্য এই চিত্রশিল্পীকে। সোমবার সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোস্তফা মনোয়ার ২০০৪ সালে ২১ পদক লাভ করেন। এবার বিআরবি কেবল বিশ্বকাপ খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ডু অর ডাই ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। হিউস্টনে ম্যাচ শুরু সোমবার রাত 11টায়। ফিফা র্যাঙ্কিংয়ে 12 ধাপ পিছিয়ে থাকা জাপানের বিপক্ষেও সাবধানী সেলেসাও কোচ আনচেলত্তি। এ ম্যাচেও শুরুর একাদশে নেইমারের না থাকার সম্ভাবনা বেশি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
জাপানের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচটা সেলেসাওরা খেলেছিল 2025 সালের সেপ্টেম্বরে। মার্টিনেল্লি, কাসমিরো, পাকেতা, ভেনি জুনিয়রদের মতো তারকায় ঠাসা সে দল এশিয়ান পাওয়ার হাউসদের বিপক্ষে হেরেছিল 3-2 ব্যবধানে। সেলেসাওদের বিপক্ষে সেটি জাপানের ফুটবল ইতিহাসের একমাত্র জয়। একটি বছর পেরোনোর আগেই টোকিওর সেই হারের স্মৃতি এই ব্রাজিলিয়ান স্কোয়াডে থাকা ফুটবলারদের মনে পড়াই স্বাভাবিক। তবে এবারের মঞ্চটা বিশ্বকাপ বলেই কিনা মানসিক দৃঢ়তায় এগিয়ে থাকবে ব্রাজিল। হাই ইন্টেন্সিটি ম্যাচে চাপ নেয়ার সক্ষমতার বিচারে ভিনি, ক্যাসমিরোরা বেশ এগিয়ে। সেলেসাও দলে নেই নতুন কোনো ইনজুরি। রাফিনহার ছিটকে যাওয়ার পর তার পজিশনে দেওয়া পরীক্ষায় পুরোপুরি পাস রায়ান। আনচেলত্তির 4-3-3 ফরমেশনে নেইমার এই ম্যাচেও থাকছেন না শুরুর একাদশে। ম্যাথিউস কুনহার ফলস নাম্বার 9 ইফেকশন কাজে লাগাবেন কোচ, আর ডন কার্লোর বড় অস্ত্র হয়ে ওঠা রায়ান ভিতর থাকছেন শুরুর একাদশে। লেফট উইংয়ে ভিনি অটো চয়েস। জাপানের বিপক্ষে 14 বারের মুখোমুখি দেখায় 11 জয় সেলেসাওদের, 2 ড্র আর 1 হার নামের পাশে। জাপানের লিভারপুল মিডফিল্ডার ইন্দু ইনজুরির কারণে থাকছেন মাঠের বাইরে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জাপানের ফরমেশন হতে পারে 3-4-2-1। জাপানিদের সামনে ব্রাজিল পরীক্ষা কঠিন হলেও গেল বছর তাদের বিপক্ষে একমাত্র জয়টি হতে পারে দলটির জন্য অনুপ্রেরণা। মাহফুজুল ইসলাম, RTV। গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মাদক বিরোধী অভিযানে কয়েকটি সন্দেহজনক গোপন কক্ষ ও সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে র্যাব। রোববার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চলে অভিযান। তবে অভিযানের আগেই মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম। মাদক নির্মূলে টঙ্গীর মাজার বস্তি সহ সংশ্লিষ্ট এলাকায় অভিযান আরও জোরদার করার কথা জানান তিনি। অপরদিকে রোববার রাতেই টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অনেকগুলো জায়গায় তারা নিয়মিত মাদক সেবন করছে, তো আমরা লোকাল থানাকে এখানে নিয়ে আসছি, বললাম যে এইসব জায়গায়, এবং পরবর্তীতে যে সব জায়গাগুলো আনঅ্যাটেন্ডেড রয়েছে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি যাতে এই জায়গাগুলো আর এরকম আনঅ্যাটেন্ডেড না থাকে। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সহ 3 হাসপাতালে একযোগে দালাল ধরতে অভিযান চালিয়েছে র্যাব 2-এর একটি দল। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। রোগীদের ভাগিয়ে যেসব ভুঁইফোর ক্লিনিকে পাঠানো হয় সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। শেরপুরের সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। সকালে ময়মনসিংহ বিজিবির অধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, শেরপুর সীমান্ত দিয়ে সকালে 2 ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির একটি টহল দল তাৎক্ষণিকভাবে সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এদিকে মেহেরপুরের নাজিরাকুনা সীমান্তে 10 ব্যক্তিকে পুষে নেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গুলশান লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের নেতৃত্বে শতাধিক কর্মী এতে অংশ নেন। নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে অনুরোধ করেছেন সপ্তাহে অন্তত একদিন নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সে আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার আহ্বান জানান তারা।
কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে সপ্তাহে একদিন আপনারা আপনাদের চারপাশ বিভিন্ন লেক, পার্ক, মসজিদের আঙ্গিনা, খেলার মাঠ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে এই সমাজ সুন্দর হবে এবং সরকারের পক্ষ থেকে যা করণীয় সেটার উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন খাতে 41,352 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গ্রামীণ সড়ক, সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা করছে বর্তমান সরকার। পাশাপাশি জলবায়ু জলাবদ্ধতা নিরসন, সহনশীল অবকাঠামো, ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগও থাকছে। এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতেও বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।